কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল ভূত এক্সপোর্টার উইথ আসিফ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সবসময় ভালোর দলেই থাকি। রাতের বেলা কানে হেডফোন লাগিয়ে ভূতের গল্প শুনে ভয়ের জগতে হারিয়ে যেতে কারই না মন চায়। তাই আজ চলে আসলাম আপনাদের ভয়ের রাজ্যে নিয়ে যেতে। রেডি তো? আপনাদের ভালোবাসা পেলেই তো ভালো লাগে। নতুন নতুন আরও ভিডিও পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ঢাকার সত্য ঘটনা, তারিখ 12/7/2019। ঢাকায় মিরপুরে আমাদের তিনতলা বাসা। আমি, ছোট বোন নিশি আর মা একসঙ্গে থাকি। বাবা চাকরির কারণে বাইরে থাকে। নিশি স্কুল থেকে ফেরার পর সারাদিন টিভি দেখে আর আমি নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি। মা সব কিছু সামলে নেন, তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে। রাতে মা মাঝে মাঝে বলেন, তানিয়া, ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয়। রান্নাঘরের বাসনপত্র নড়েচড়ে ওঠে, মনে হয় কেউ হাঁটছে। তোর কি মনে হয় না কিছু অস্বাভাবিক? আমি সবসময় যুক্তি দিয়ে মাকে বোঝাই, মা তুমি একটু বেশি ভাবো, এটা তো ইঁদুরও হতে পারে, আর এসব আওয়াজ আমাদের কল্পনা। এই যুগে এসে এভাবে ভাবা উচিত না। মা আর কিছু বললেন না, শুধু মাথা নাড়িয়ে নিচু করে চলে যান। তারিখ 10/12/2019। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? আজ বাসায় আমি আর নিশি। মা কয়েক ঘন্টার জন্য মিরপুরে অন্য প্রান্তে খালার বাসায় গেছে। নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর রেখে যাওয়া কাস্টার্ড আনতে। আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ নিশি এসে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো। ওর কপাল ঘামে ভেজা, চোখে আতঙ্ক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে দৌড়িয়ে এলি কেন? ও ফিসফিস করে বলল, আপু, আমি কিচেনে গিয়ে দেখলাম আম্মু কাস্টার্ড কাটছে। আমার ভ্রু কুঁচকে গেল। তুই কি বলছিস? আম্মু তো খালার বাসায়, ও তো ঘন্টাখানেক আগেই বেরিয়েছে। দরজা নিজে বন্ধ করে এসেছি আমি। নিচের গলার স্বর কাঁপিয়ে বলল, আমি ঠিক দেখেছি। আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে কিছুই বললেন না, শুধু একভাবে তাকিয়ে থাকলেন। আমার পিঠে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু নিজের ভয় লুকিয়ে বললাম, তুই হয়তো ভুল দেখেছিস, আম্মু আসার প্রশ্নই ওঠে না। ঠিক তখনই রান্নাঘর থেকে একরকম ঝনঝন শব্দ ভেসে এলো। মনে হলো কিছু একটা পড়ে গেল। নিশি ভয়ে কেঁদে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, চল দেখি তো রান্নাঘরে কি হচ্ছে। যদি তুই মিথ্যে বলিস তবে তুই কিন্তু মার খাবি। আমরা দুজনে আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরের বাতি জ্বলছে। আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে তাকালাম। যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন। তিনি গ্যাসের চুলায় চায়ের পানি গরম করছেন।
মা আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, তানিয়া, চা খাবি? আমার পা যেন জমে গেল। নিশি আমার হাত শক্ত করে ধরে আছে। আমি কোনো মতে মাকে বললাম, না মা, লাগবে না। তারপর নিশিকে নিয়ে সোজা রুমে এলাম, দরজা বন্ধ করে দিলাম। নিশি এত ভয়ে কাঁপছিল যে কিছু বলার অবস্থায় ছিল না। আমি ফোন তুলে মাকে কল দিলাম। 3বার রিং হওয়ার পর মা ফোন ধরলেন। তুমি কোথায় মা? আমি জিজ্ঞেস করতেই কেঁপে কেঁপে উঠলাম। মা ধীর গলায় বললেন, আমি তো খালার বাসায় যাচ্ছি, রাস্তায় আছি। কেন? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। কিন্তু আমরা তো এইমাত্র দেখলাম তুমি রান্না করে চা বানাচ্ছ। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পর মা বললেন, তানিয়া, দরজা বন্ধ করে দোয়া পড়। খবরদার বাইরে যাস না। আমি এখনই আসছি। আমি নিশিকে বললাম, আয়াতুল কুরসি পড়তে থাক, ভয় পাস না, মা আসছে। আমরা দুজনই কোরআনের আয়াত পড়তে লাগলাম, কিন্তু ভয় কিছুতেই কাটতেছিল না। নিশি কেঁদেই চলেছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। তানিয়া, খোল তো। আমি, মা। মায়ের গলা, কিন্তু মা তো খালার বাসায়। তাহলে এই দরজার বাইরে কে? আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। নিশি ফিসফিস করে বলল, আপু, এটা মা না? আমি ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে তাই সত্যি। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আ- আমি আবার মাকে ফোন দিলাম, কিন্তু ফোন কেটে গেল। বারবার চেষ্টা করেও একই অদ্ভুত বার্তা শুনতে পেলাম, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। দরজার বাইরে থেকে মায়ের গলা আরো জোরালো হাত হতে লাগলো। তানিয়া, দরজা খোল। আমি তোকে ভয় পাওয়াচ্ছি না, দরজা খোল। আমি নিশিকে ইশারায় বোঝালাম চুপ থাকতে, কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়ছিল যে ওর কাঁপুনি থামছিল না। দরজায় আঘাত বাড়তে থাকলো। আমরা প্রায় ঘন্টাখানেক বন্ধ দরজার পেছনে আতঙ্কে কাটালাম। একসময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নেই। আমি জানালার ফাঁক দিয়ে নিচে তাকালাম, তখন রাত 10:30। হঠাৎ দেখি মা দরজার গেট দিয়ে ভেতরে ঢুকছেন, ওনার হাতে ব্যাগ। আমি চিৎকার করে বললাম, মা। মা দ্রুত দৌড়ে উপরে এলেন। দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোদের? তোরা এত ভয়ে কাঁপছিস কেন? আমি সব খুলে বললাম। মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন। আমরা তিনজনে রান্নাঘরে ঢুকলাম। সেখানে আর কেউ নেই, শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল, যেন কেউ চা বানিয়ে রেখে গেছে। আম্মু দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন। তারপর নিচু গলায় বললেন, তানিয়া, নিশি, তোদের ভয় পাওয়ার কারণ নেই। যা আছে সেটা চুপচাপ চলে যাবে। কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখছিলাম, তা কোনোভাবেই চুপচাপ থাকা থেকে যাওয়ার মতো কিছু মনে হচ্ছিল না। তারিখ 15/12/2019। এরপর থেকে রাতেই রান্নাঘরে আর যাই না, নিশিও যায় না। মা খুব অল্প কথা বলেন, আর আমরা তিনজনই বুঝতে পারি আমাদের বাসায় কিছু আছে, কিন্তু সে কিছুটা আসলে কি তা কেউই জানি না। শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসা সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতর জমে থাকা ভয়কে আরো গভীর করে তোলে। 22/12/2019। এই এক এই কদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরোই বেড়ে গেছে। নিশি এখন প্রায় রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে। কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়ে ছিল, কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছিল। মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখেও স্পষ্ট ভয়। আমি নিশিকে বোঝাই যে ও হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু নিশির দৃঢ়তা আর তার ভয়ের কাঁপতে থাকা শরীর আমাকে ভুল প্রমাণ করে। আমার নিজের ঘরেও রাতগুলো আর স্বাভাবিক নেই। কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, তানিয়া, দরজা খোল। ভয়ে পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল।
নিশিকে ডাকার সাহসও হয়নি। সারা রাত ঘুমাতে পারিনি। মাঝে রান্নাঘরে বাতি জ্বলতে দেখি, আবার কখনো বাতি নিভে যায়। মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পরে পানিতে ফু দিয়ে পুরো বাসায় ছিটান, কিন্তু কোনো কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছে না। তারিখ 31/12/2019। নতুন বছরের সন্ধ্যা। চারদিকে আনন্দ উল্লাস, কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নীরবতা। মা রাতে আমাদের ডেকে বললেন, তানিয়া, নিশি, তোদের বলার অনেক কিছু ছিল, কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে বলিনি। আমাদের বাসাটা আসলে অনেক পুরনো, আর পুরনো বাড়িতেও অনেক সময় পুরনো স্মৃতিও থেকে যায়। আম্মুর গলা কাঁপছিল। আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা বললেন, আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল। সেই বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবে একজন মানুষ। তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। লোকটা নাকি রান্নাঘরের একটা অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে আত্মহত্যা। তারপর থেকে এই জায়গায় কেউ শান্তিতে থাকেনি। মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নিশি বলল, তাহলে কি করব আমরা? মা বললেন, আমরা কালই অন্য বাসা খুঁজব। এই জায়গায় আর থাকা ঠিক হবে না। আমরা তিনজন সারা রাত একসঙ্গে কাটালাম। ঘরে প্রতিটি শব্দে মনে হচ্ছিল কেউ যেন আমাদের ওপর নজর রাখছে। রান্নাঘর থেকে মাঝরাতে কাচের বাসন পড়ার শব্দ পেলাম। নিশি আমার বুকে মাথা গুজে কাঁদছিল। আমিও ভয় পেয়েছিলাম। তারিখ 5/1/2020। আমরা বাসা বদলে ফেললাম। মিরপুর ছেড়ে মোহাম্মদপুরে চলে এসেছি। ছোট্ট একটা ফ্ল্যাট, পুরনো বাসার তুলনায় ছোট, কিন্তু এখানে আসার পর একটা স্বস্তি পাচ্ছি। নিশিও বলল, এখানে আর সেই ভয়ানক অনুভূতি নেই। মা আমাদের নতুন বাসায় নামাজ পড়ে দোয়া করলেন। আমরা শান্তিতে থাকার আশা করছিলাম, কিন্তু সেই শান্তি খুব বেশি দিন টিকল না। তারিখ 15/1/2020। আজ রাতে আমি আর নিশি মায়ের সঙ্গে ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে একটা থাবর টুংটাং শব্দ ভেসে এলো। আমরা তিনজনে থমকে গেলাম। মা দ্রুত রান্নাঘরে গেলেন, আমরা পেছন পেছন গেলাম। কোনো কিছু পড়েছিল না, কিন্তু গ্যাসের চুলার সামনে একটা চায়ের কেতলি রাখা, আর তার চারপাশে পানির ফোঁটা ছড়িয়ে আছে। মা ফিসফিস করে বললেন, তানিয়া, নিশি, বের হও এখান থেকে। আমরা ভয় পেয়ে রুমে ফিরে এলাম। মা কিছুক্ষণ পর এসে বললেন, তোদের বলেছিলাম এসব থেকে পালানো যায় না। এরা জায়গার সঙ্গে নয়, আমাদের সঙ্গে থাকে। মায়ের কথায় কাঁপতে শুরু করলাম। নিশি বলল, আমরা কি করব এখন? মা বললেন, একটাই উপায় আছে, দোয়া পড়ে যেতে হবে, আর কখনোই ভয় পাবে না। ভয় দেখানোর এদের সবচেয়ে বড় অস্ত্র দোয়া। তারিখ 20/1/2020। আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত দৃষ্টান্ত ঘটছে। রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যায়। নিশি প্রায় ঘুম থেকে উঠে দেখছে দরজা কেউ খুলে রেখেছে। আম্মুর ওপর একটা চাপা বিষণ্ণতা নেমে এসেছে, যেন তিনি আমাদের আড়ালে কিছু লুকাচ্ছেন। তবে আজ রাতে একটা ঘটনা ঘটল যা আমাকে স্তব্ধ করে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম নিশির পাশে। হঠাৎ অনুভব করলাম ঘরের বাতি জ্বলে উঠল। চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া। একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিশিকে জাগাতে গিয়ে দেখলাম নিশি শক্ত করে ঘুমাচ্ছে। ছায়াটি আমার দিকে এগিয়ে এলো। আমি তখন আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে গেল। পরদিন সকালে মা বললেন, তানিয়া, তোকে একটা কথা বলি, ভয়কে শক্তি দিস না। যতবার ভয় পাবে ততবার ওরা শক্তি পাবে। সাহস রাখ। তারিখ 15/2/2020। এখনো আমরা এই বাসাতেই আছি। ভয়ের অনুভূতিগুলো কেটে গেছে।
মা প্রতিদিন দোয়া করে বাসায় পানি ছিটান। নিশিও এখন ভয় পায় না। আমার বিশ্বাস, সব অশরীরী শক্তি হয়তো আমাদের দুর্বলতাগুলো খোঁজে। সাহস আর দৃঢ়তাই তাদের দূরে রাখতে পারে। তবে মাঝে মাঝে রাতে রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসলে আমরা, আমি আর নিশি, শুধু মায়ের দিকে তাকাই। তিনজন একসঙ্গে দোয়া করি। হয়তো এটাই আমাদের একমাত্র রক্ষা। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালোবাসা পেতে। আর এটি আমার ফার্স্ট গল্প হওয়ার কারণে অনেক ভুল ত্রুটি হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থনা যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।